আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জনগণকে জিম্মি করে পানি ঘোলা করার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। দেশে চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীন গণমাধ্যম কর্মী, লক্ষ্য নির্বাচন, কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জনগণকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ৭১-এর স্বাধীনতার অর্জন আর ২৪-এ কথা বলার অধিকার এই দেশের জনগণ রক্ত দিয়ে আদায় করেছে। সেই ৭১ এবং ২৪-এর যে অধিকার, সে অধিকার আজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল আজ ফায়দা লুটার চেষ্টা করছে, পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মির্জা আব্বাস বলেন, অস্থিতিশীল করার মতো ঘটনা আমরা ঢাকা শহরে হতে দেব না। যারা করতে আসবে তাদের ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। আমাদের নেতা তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন, ঘোষণার পর একটা হত্যাকাণ্ড হলো, পরপর কয়েকটা ধারাবাহিক ঘটনা ঘটল। এটার মানে হলো এটা একটা সাজানো ছক। তিনি বলেন, তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়, যেটা আমরা ৭১ সালে অর্জন করেছি। সেই গণতান্ত্রিক অধিকার হরণ করতে দেওয়া যাবে না। আমরা আমাদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবই। নির্বাচন বাচালের যে কোনো ষড়যন্ত্র আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাল্লাহ। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। এই বিএনপি নেতা বলেন, আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে। এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। বহু লোক বহু কথা বলছে, কোনো কথায় বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো কিন্তু মানুষ রূপে শয়তান। এরা ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। তারা দেশের শান্তি চায় না। তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও ২০ দাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারবে না। যারা ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। দেশের মানুষ আপনাদের সম্পর্কে জানে। কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিল, কতগুলো প্রতিষ্ঠান পুড়িয়ে দিল। এরা কারা? এরা কি দেশকে ভালোবাসে? এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু। এদের থামাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আপনার জন্য আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেননি। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার জন্য আছেন বলে আমি মনে করি। এত ঘটনা ঘটছে, কোথায় গ্রেপ্তার? কোথায় এই আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে মাঠে দেখা যাচ্ছে না। দেশে চলমান অরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। একের পর এক সহিংসতা, হুমকি, নির্যাতনের ঘটনা ঘটলেও সাংবাদিকদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া অস্বাভাবিকভাবে ধীর গতি। কেন এমন হবে? স্বাধীন দেশে সবার সমান অধিকার। দেশের সাধারণ হত্যা ও নির্যাতনের বহু মামলার বিচার তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হলেও সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার বছরের পর বছর ঝুলে থাকে। এই বৈষম্য কেবল একজন সাংবাদিকের জীবনের মূল্যহীনতা প্রকাশ করে না, বরং স্বাধীন সংবাদ প্রবাহের ওপর ভয়াবহ হুমকি তৈরি করে। গণমাধ্যম কর্মীরা যা দেখেন তাই লেখেন। সাংবাদিকরা আপোষহীন, তারা কারো তাবেদারি করেন না। ঘটনার ভেতরের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরাই তাদের মূল কাজ। কে শুনে কার কথা? কে বুঝবে সাংবাদিকদের ব্যথা? সংবাদকর্মীরা যদি মাঠে নেমে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ না করেন, যদি সংবাদপত্র ও গণমাধ্যমে তা প্রকাশ না হয়, তাহলে এক জেলা থেকে আরেক জেলায় কি ঘটছে, দেশের কোথায় কি অনিয়ম হচ্ছে, তা জানার কোনো সুযোগই থাকবে না। গণমাধ্যম জনগণের চোখ ও কণ্ঠস্বর এবং আয়না। অনেক ক্ষেত্রে দেখা যায় গোয়েন্দা সংস্থা বা সিআইডির আগেই গুরুত্বপূর্ণ তথ্য সাংবাদিকদের হাতে আসে, কারণ সাংবাদিকরা রাষ্ট্রের চাকরির নিরাপত্তা ছাড়াই, কোনো অস্ত্র বা ক্ষমতা ছাড়াই কেবল দায়বদ্ধতা নিয়ে সত্য তুলে ধরেন। এই কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, হামলা, মিথ্যা মামলা ও মৃত্যুর ঝুঁকির মুখে পড়েছেন। তবুও প্রশ্ন থেকে যায়, এই মানুষগুলোর নিরাপত্তা কে দেবে?
সংবিধান অনুযায়ী নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের মৌলিক অধিকার। সেখানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের আরও বড় দায়িত্ব, কারণ তারা শুধু নিজের জন্য নয়, সমগ্র দেশ, মাটি, মা, মানুষ এবং সমাজের জন্য কাজ করেন। সাংবাদিক নির্যাতনের বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলক না হলে ভয় তৈরি হবে, সত্য চাপা পড়বে, আর ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র। এখনই সময় গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে দৃঢ় রাজনৈতিক অবস্থান গ্রহণ করা। লক্ষ্য নির্বাচন। কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করে বিএনপি। দলটির ধারণা, জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোনো পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর দেশে আসার পর গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং আগুন দেওয়া হয়। এই নিয়ে গত শুক্রবার রাতে বিএনপির জরুরি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। তিনি আরও বলেন, যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, একই ধারাবাহিকতায় আমরা সব দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। গতকাল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু পতিত ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকারীরা হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চেষ্টা করতে পারে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, সতর্ক থাকুন যাতে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র গড়ে উঠতে না পারে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, হাদি হত্যা এটা সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর ও সুদূর প্রসারী কোনো ষড়যন্ত্র। এই হত্যাকাণ্ডের সময়কাল এবং ধরন দেখে অনেকেই আশঙ্কা করছেন যে এর মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সাদিব নির্বাচন বাধাগ্রস্ত হয় এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাহত হয়। দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করেছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে উস্কানি দিয়ে নতুন করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। বিশেষ করে 25শে ডিসেম্বর ঐতিহাসিক মুহূর্তটিকে সফল করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে তারা বদ্ধপরিকর। দলীয় সূত্রে জানা যায়, দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে গত শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে নেতারা বলেন, ওসমান হাদিকে গুলি করে তার মৃত্যু এবং মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে তারা মনে করেন। ৭৩ ও ২৪-এর পরাজিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার পক্ষে মতামত দেন তারা। বিএনপি নীতি নির্ধারণ পর্যায়ের নেতারা মনে করেন, ষড়যন্ত্র ব্যর্থ করতে হলে গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে নেতারা বলেন, দেশের চলমান অস্থির পরিস্থিতিতে ওসমান হাদি হত্যাকাণ্ড একটি টার্নিং পয়েন্ট হতে পারে। একদিকে জনমনে আতঙ্ক, অন্যদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। এই দুইয়ের মাঝে বিএনপিকে একটি অতন্দ্র প্রহরী বা সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং নির্বাচন আয়োজন নিশ্চিত করা জরুরি। তা না হলে সংকট কোন দিকে যাবে সেটি বলা মুশকিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসবেন, এই ঘোষণার পরে একটা হত্যাকাণ্ড হলো, তারপর কয়েকটা ধারাবাহিক ঘটনা ঘটল। এটার মানে হলো এটা একটা সাজানো ছক। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, আমাদের গণতান্ত্রিক ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবই। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। অস্থিতিশীল করার মতো ঘটনা আমরা ঢাকা শহরে হতে দেব না। যারা করতে আসবে তাদের আমরা প্রতিহত করব। বিএনপি নীতি নির্ধারকদের সঙ্গে আলাপকালে জানা যায়, তারা দেশের চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হলেও সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। দলের দায়িত্ব পর্যায়ের নেতাদের বক্তব্য পরিষ্কার যে তারা কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া মেনে নেবেন না। সেই সঙ্গে 25শে ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি নির্বিঘ্ন করতে তারা বদ্ধপরিকর। বিএনপির বর্তমান অবস্থান হল সার্বিক নজরদারি তথা দলের
দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সতর্ক থাকা। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেন উস্কানিমূলক কর্মকাণ্ডের খপ্পরে কেউ পা না রাখে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জনগণের ম্যান্ডেট পাওয়ার একমাত্র পথ হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যে কোনো মূল্যে সময়মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতেও তারাও অনির। দলীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে পূর্ণ মাত্রায় নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করেছে বিএনপি। 272 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি 28 আসন দলীয় ও যুগপথ মঞ্চের আন্দোলনের মিত্র রাজনৈতিক দলের মধ্য থেকে প্রার্থী করা হবে। এরই মধ্যে দলীয় প্রার্থীদের কোথাও কোথাও সবুজ সংকেত দেওয়া হয়েছে। একই সাথে মিত্র রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদেরও সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর 4 আসনে আশরাফুদ্দিন নিজামের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শেষ দিনের বৈঠকে তারা অংশ নেন। এদিকে 272 আসনে যারা ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে পারেননি অথবা মিত্রদের ইস্যু রয়েছে, সেখানকার প্রার্থীদেরও গুলশান অনুষ্ঠিত গতকালের বৈঠকে ডাকা হয়নি। এর সংখ্যা প্রায় 8-10 জন। এর অর্থ হচ্ছে ওই আসনে বিএনপি নতুন কাউকে বিবেচনায় রাখছে। গুলশানে অনুষ্ঠিত গতকালের বৈঠকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখা যায় বলে দলীয় সূত্রে জানা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।